ফিরে এসেছি, তোমরা একটু ক্লাসের মধ্যে তাড়াতাড়ি ফিরে আসবা। আমরা সবাই একসাথে আগের মতো ক্লাসটা আবারও করতে চাই। আমরা হচ্ছে মাঝখানে টেকনিক্যাল ইস্যুটা ঠিক হবে, যেহেতু মাগরিবের নামাজের সময় আমরা নামাজটার সময়ের বিরতিটা একবার পার করেই আসলে হচ্ছে ক্লাসটা শুরু করা। সবাই একটু কাইন্ডলি ক্লাসটার মধ্যে জয়েন করে ফেলো। আমরা যেখানে আসলে শেষ করেছিলাম ঠিক সেই জায়গাটাতে আসলে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আমরা সবাই একটু কাইন্ডলি বলো যে এখন কি আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, আমার ভয়েসটা তোমাদের কান পর্যন্ত ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, আমার পেছনে থাকা স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানিয়ে দাও। মুনিরা হাসান জাবিন বলছে অনেক কষ্ট করে জয়েন করছো। ঠিক আছে ভাইয়া, আসলে হচ্ছে একটু মানে টেকনিক্যাল ইস্যুর আসলে উপরে তো কারোই হাত থাকে না, টেকনিক্যাল ইস্যুর কারণে আসলে ক্লাসটা কেটে যায়। যাই হোক, সবাই একটু কাইন্ডলি ক্লাসটা জয়েন করে ফেলো। আরেকটা কথা বলতে চাই, যারা যারা আসলে আজকের ক্লাসের এই যে টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ, 10 মিনিট স্কুলের লেখা একটা সুন্দর টি শার্ট, এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ তোমরা, সো এই টি শার্টটা যদি তুমি পেতে চাও আসলে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিতে হবে। 10 মিনিট স্কুলে এই টি শার্টটা পেতে চাইলে ক্লাসটা শেয়ার করতে হবে, ক্লাসের মধ্যে ঠিকঠাক মতো কমেন্টের উত্তর দিতে হবে এবং ক্লাসটা ইনগেজ করতে হবে। যদি তোমরা ঠিকঠাক মতো উত্তর দাও, ক্লাসটা ইনগেজ করো, তাহলে এখান থেকে একজন লাকি উইনার ইনশাল্লাহ আজকের এই টি শার্টটা পেয়ে যাবা। সো তাহলে কি করবো আমরা, ক্লাসটা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, ফ্রেন্ডদেরকে আবারও মেনশন করে দাও। হতে পারে তুমি যে মেনশন করে দিচ্ছ তুমিও টি শার্টটা পেয়ে যেতে পারো। আমি দেখবো এখানে কে সব থেকে আসলে বেশি হচ্ছে গিয়ে তোমার ইনগেজ করে। সো সেরকম একজন মানুষকে আসলে হচ্ছে আমি দিব। যাই হোক, আগের ক্লাসটা তাতেও এই প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু টেকনিক্যাল ইস্যু আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি, আই হোপ ইনশাল্লাহ খুব শীঘ্রই এই জিনিসটা সলভ হয়ে যাবে। সো ওয়ালাইকুম আসসালাম আলভি আক্তার, রিতা, হ্যাঁ রিতা উত্তর দিছে এ নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, এ নাম্বারটা আসলে এ নাম্বারটা হবে না, এটা প্রশ্নের উত্তর কি হবে? একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল ভাইয়া তানিয়া, যার কারণে আসলে আমরা একটু ক্লাসটা কেটে যায় আসলে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। রাকিব আহমেদ, আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছো ভাইয়া, ছেড়ে গেছিলেন, কোথাও ছেড়ে যায়নি ভাইয়া, আসলে ক্লাসটা টেকনিক্যাল ইস্যুর জন্য কেটে যায়। আচ্ছা যাই হোক, ওয়ালাইকুম আসসালাম ফাইজা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যারা যারা হচ্ছে গিয়ে আমার বুঝছো, কিন্তু এই টি শার্টটা যারা পেতে চাও তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আই রিপিট, শেষ পর্যন্ত থাকতে হবে। আমি শেষে দেখবো শেষ পর্যন্ত যারা আছে ক্লাসের মধ্যে ইনগেজ করতেছে এবং শেষ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, যেগুলোর উত্তরগুলো ঠিকঠাক মতো দিচ্ছে, আমি ইনশাল্লাহ তাদের হাতে আসলে এই টি শার্টটা তুলে দিব। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, আমরা ফিরে আসি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নিচের কোন যৌগটা, দেখো ওয়ালাইকুম আসসালাম সিরাত ফাতেমা, দেখো কোন যৌগটি আসলে বিদ্যুৎ পরিবহন করে না, অর্থাৎ সে আসলে বিদ্যুৎ পরিবহন করে না আসলে। বুঝতে পারছো আমার কথা? সো বিদ্যুৎ পরিবহন কারা করে না, এরকম কিছু লিস্ট তোমাদের বইয়ের মধ্যে দেয়া রয়েছে। এখানের মধ্যে একটা লিস্টের মধ্যে দেখবা যে গ্লুকোজ আসলে সেটারে পানিতে চুবাও আর তেলে চুবাও আর যেখানে চুবাও না কেন, কোথাও আসলে হচ্ছে গিয়ে তোমার এটা আসলে বিদ্যুৎ পরিবহন করে না, করে না, করে না। বুঝতে পারছো আমার কথা? এগুলোর একটু নামগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, একটু বানান ভুল হয়েছে, বাট যোজ্যতা স্তর মানে কি? যোজ্যতা স্তর শব্দটার অর্থ হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর। কি স্তর? সর্বশেষ শক্তি স্তর। যোজ্যতা স্তর মানে কি? যোজ্যতা স্তর মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। প্রশ্ন বলছে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত আসলে। দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, অক্সিজেনের কথা যদি লেখো, এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তো এর যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা পাবা 1s2 2s2 2p, এখানে 4 পেয়ে যাবা। অর্থাৎ দেখো এখানে মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু 8টা হয়ে গেছে। আমি তোমাকে বলছি যোজ্যতা স্তর মানে সবার বহিস্থ শক্তি স্তর। এখানে শক্তি স্তর দেখো দুইটাই আছে, একটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর আর একটা হচ্ছে এই যে 2 নাম্বার শক্তি স্তর। তাহলে এখানের মধ্যে দুইটা শক্তি স্তরের মধ্যে তুমি যদি ভালো করে খেয়াল করো, 2 নাম্বারটাই তো সর্বশেষ শক্তি স্তর, রাইট? 2 নাম্বারটাই তো সর্বশেষ শক্তি স্তর, 2 নাম্বারটাই তো সর্বশেষ শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন কয়টা দেখো, এস এর উপরে আছে 2টা, পি এর উপরে আছে 4টা। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হয় বলো তো ভাইয়া? টোটাল ইলেকট্রন হয়ে যায় 6টা।
তার মানে অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যেহেতু 6টা, তাই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। এরকম যদি যে কোনো সংখ্যক আসে, অক্সিজেন আসুক, হাইড্রোজেন আসুক, নাইট্রোজেন, যে কোনো পরমাণু আসুক, সেখানের মধ্যে যদি জিজ্ঞেস করে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কতগুলো, তুমি সুন্দর মতো তার ইলেকট্রন বিন্যাসটা করবা। সেই ইলেকট্রন বিন্যাসটা করার পরবর্তীতে সেই মৌলটার আসলে সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন রয়েছে সেটা যোগ করে দিবা। বুঝতে পারছো আমার কথা? তার মানে এখানে উত্তরটা হবে সি নাম্বার, যেটা আসলে সিলেট বোর্ড 2015 সালে এসেছিল। আচ্ছা, পরের এমসিকিউটাতে যাই। পরের এমসিকিউ হচ্ছে, যদি তোমরা আসলে আমাদের যে দাগানো বই, অর্থাৎ আমরা যে রসায়ন বইটা পড়াচ্ছি, সেই বইটা যদি তুমি দাগানো বই পেতে চাও, তোমাদের যে বোর্ড বইটা রয়েছে, এই বোর্ড বইটা দেখো, সেই বোর্ড বইটা যদি তোমরা ফলো করো, বেসিক্যালি ওই বই বোর্ডটা যদি তুমি দাগানো বই পেতে চাও, 16910 এই নাম্বারটাতে তুমি একটু কষ্ট করে কল দিবা। তো তুমি যদি এই নাম্বারটাতে কল দাও, ওরাই আসলে তোমাকে এই বই পেতে হলে কি করতে হবে সেটা আসলে তোমাকে দেখাই দিবে। দেখো, এখানের মধ্যে বলছে কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে। দেখো, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একাধিক যোজনী শব্দটার অর্থ হচ্ছে, সে চাইলে, তার মন চাইলে সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সে মন চাইলে তার 5টা ইলেকট্রনও ত্যাগ করতে পারে, তার মন চাইলে সে 10টা ইলেকট্রনও ত্যাগ করতে পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে তার মনের উপর নির্ভরশীল আসলে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? দেখো ভালো করে খেয়াল করো তো, একাধিক যোজনী মানে কি? ধরো আমি তোমাকে বলি, ধরো আয়রন, সে যদি চায়, সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, করে আসলে আয়রন 2 প্লাসে পরিণত হবে। যতগুলো ইলেকট্রন ত্যাগ করে তত প্লাসে পরিণত হয়। আয়রন আসলে কি করতে পারে? চাইলে সে 3টে ইলেকট্রনও ত্যাগ করতে পারে, ত্যাগ করে দিয়ে আয়রন 3 প্লাসেও পরিণত হতে পারে। তাহলে এই যে দেখো, আয়রনের কিন্তু 2টা আলাদা আলাদা যোজনী হয়ে গেল। তাহলে এখানে আয়রনের যোজনী কত? তাহলে উত্তর হচ্ছে ভাইয়া আয়রনের প্লাস কত? 2, তাই তার যোজনী 2, প্লাস 3 তাই 3। তার মানে তার আসলে যোজনী 2, 3 দুইটাই হইতে পারে। এটা জাস্ট একটা উদাহরণ মাত্র। এরকম পরীক্ষার মধ্যে, বইয়ের মধ্যে দেখবা অনেকগুলো মৌলের নাম দেয়া রয়েছে, তারা চাইলে 2টা, কেউ পারে চাইলে 6টা ত্যাগ করতে পারে। এরকম নামগুলো একটু মুখস্থ রাখতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি সালফারের কথা, সালফারের যোজনী হতে পারে আসলে 3টা, হতে পারে 2, হতে পারে 4, হতে পারে 6। তার মানে সালফার আসলে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ফসফরাস, সে যদি চায়, সে +3ও হতে পারে, +5ও হতে পারে, তাহলে সেও পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তার পরবর্তীতে নাইট্রোজেনের ক্ষেত্রে ফসফরাস, নাইট্রোজেন যদিও বা +5 প্রদর্শন করে না, অনেক কম সময়, বাট বইয়ের মধ্যে দেখবা 3, 5 দেওয়া আছে। এছাড়াও দেখবা হচ্ছে গিয়ে তোমার সালফার, ফসফরাস, আয়রন, যেটা আমি এখনই লিখলাম, আয়রনেরও 2টা আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে ওই যে ওইদিকে দেখো করে দিয়েছি 3। হতে পারে 3 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। আবার এখানের মধ্যে হতে পারে হচ্ছে গিয়ে লেড কত হতে পারে ভাইয়া? লেড হতে পারে 1, লেড হতে পারে 2। বুঝতে পারছো আমার কথা? সো এই যে এইগুলোর নাম একটু মুখস্থ রাখতে হবে, কোনগুলো পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করতেছে। এছাড়া কি অন্য মৌল প্রদর্শন করে না? সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন, টিন, লেড, এইগুলোই মোটামুটি বোর্ড পরীক্ষার মধ্যে আসে, এইগুলোর নাম একটু মুখস্থ রাখতে হবে, যারা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। এবং কত এইটা সুপ্ত যোজনী একটা পর্ব আছে, যেখানে সর্বোচ্চ যোজনীর মানটা বা যোজ্যতার মানটা কিন্তু লাগে আমাদের, এই মানটা কিন্তু লাগে। তাই এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে। আমি কিন্তু শুধুমাত্র যখন একটা এমসিকিউ পড়াচ্ছি, তখন শুধু উত্তর দিয়ে চলে যাচ্ছি না, ওই রিলেটেড কি কি আসতে পারে সবকিছুই দেখাই দিচ্ছি। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, ঠিক আছে। দেখো, তার মানে একাধিক যোজ্যতা কে প্রদর্শন করে? এখানে উত্তরগুলোর মধ্যে দেখো ফসফরাস আছে, এই যে দেখো ফসফরাস, এই যে, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে দেখো, কোন মৌলটির যোজনী শূন্য যোজনী যুক্ত মৌলগুলোর নাম কি কি তোমরা জানো? আইডিয়া করতে পারবা? সবসময় মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাস যারা রয়েছে, আই রিপিট, নিষ্ক্রিয় গ্যাস, যারা ইলেকট্রন গ্রহণও করে না, যারা ইলেকট্রন ত্যাগও করে না, তাদের আসলে যোজনী শূন্য হয়। তার মানে একটা জিনিস মনে রাখবা, যোজনী বা যাই বলো, যোজ্যতা অবশ্য না, যোজনী আসলে যোজনী শূন্য কাদের হয়? নিষ্ক্রিয় মৌলদের। অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ কোনোটাই করে না, তাদের আসলে যোজনী শূন্য হয়। তাহলে এখানের মধ্যে দেখো তো, নিষ্ক্রিয় মৌলগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে, রাইট? একটা হচ্ছে হিলিয়াম, তার পরবর্তীতে হচ্ছে নিয়ন, তার পরবর্তীতে আর্গন, তার পরবর্তীতে ক্রিপ্টন, তার পরবর্তীতে জেনন। এইগুলো মনে রাখলে এনাফ।
এই মৌলগুলোর আসলে যোজনী বা যোজ্যতা শূন্য, এরা নিষ্ক্রিয় মৌল। বলছে কোনটার শূন্য? নিষ্ক্রিয় মৌল দেখো তো, এই যে দেখো ক্রিপ্টন এখানে আছে। মনের আবেগবশত আবার পটাশিয়ামটা দাগাই দিয়ে রাখো না, পটাশিয়ামটা দাগাই দিয়ে রাখো না, ক্রিপ্টনটাই কিন্তু দাগাইও। বুঝছো আমার কথা? এইগুলো সবগুলো, এদের সবগুলোর এই যে যতগুলো মৌল দেখতেছো সবগুলোর যোজনী আসলে শূন্য, সবগুলোর যোজনী শূন্য। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি, কোন মৌলটির যোজনী শূন্য? আবার ওই সেম প্রশ্ন বাট ভিন্ন বোর্ড। এটা হচ্ছে ঢাকা বোর্ড 16-তে এসেছে, আগেরটা কততে এসেছিল? কুমিল্লা বোর্ড 21-এ আসছে। দেখছো ঘুরে ফিরে একই টাইপের প্রশ্ন আসে। তাহলে দেখো তোমাকে যখন আমি এই জিনিসটা পড়ালাম, এই জিনিসটা যখন পড়ালাম, এতগুলো ইনফরমেশন এক্সট্রা 1 2 3 4 5 5টা মৌলের যে কোনো একটা মৌল দিয়ে আসতে পারে। সো দেখো এখানের মধ্যে যেমন আমাকে অপশনের মধ্যে ক্রিপ্টন দেয়া ছিল, এখানে কিন্তু ক্রিপ্টন নাই, অন্য আরেকটা নিষ্ক্রিয় মৌলের নাম দিয়ে দিছে। বুঝতে পারছো আমার কথা? এবার বলো তো দেখি কোনটা হবে। আই রিপিট, আবারও বলতেছি, বলো তো দেখি এখানের মধ্যে কোনটা হবে, কোন মৌলের যোজনী শূন্য, কোন মৌলের যোজনী শূন্য, কোনটা হবে বলো দেখি, বলো দেখি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। তার মানে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন হবে। তার পরবর্তীতে দেখো অর্ধবার্ষিকী, মানে যদি তোমার হচ্ছে, এখন আমরা তো এমসিকিউ প্রিপারেশন নিচ্ছি, রাইট? এখন আমরা এমসিকিউ এর প্রিপারেশন নিচ্ছি। এখন যদি বলো যে ভাইয়া সিকিউ এর প্রিপারেশনের জন্য আপনারা কি করতেছেন, সিকিউ প্রিপারেশনের জন্য আমরা সিকিউ প্রস্তুতি নিতে চাই, আমাদের যে সুপার স্টুডেন্ট গ্রুপটা রয়েছে না, সেখানে জয়েন করবা। এই যে ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপ, যারা অনেকে এখানে যুক্ত হয়ে ক্লাস করতেছো, এই গ্রুপটার মধ্যেই কিন্তু ইনশাল্লাহ আমরা সিকিউ সলভিং ক্লাস নিব। এবং এই ক্লাসগুলো যেগুলো এমসিকিউ এবং সিকিউ এর ডিটেলস ক্লাসগুলো আমাদের কিন্তু কোর্সে ইন ডিটেলস পড়ানো হয়। সুতরাং ওই কোর্সে জয়েন না করলে অবশ্যই 16910 এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, কোনটা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে বলো দেখি, এটা পড়ছি কিনা। একটু আগে আমি কি বলছি যে আমি যখন একটা এমসিকিউ পড়াই, ওই টাইপের যত রকম এমসিকিউ আসতে পারে সব লিখে দিই। এই যে দেখো, এই যে দেখো, এইটা এমসিকিউ চলে আসছে, দেখছো? এই যে এইটা আমি একটু আগে পড়াইলাম না? এখানে অপশনে ছিল ফসফরাস, এবার পরের অপশনটা দিছে হচ্ছে আয়রন। হইতে পারে পরীক্ষায় টিন দিবে, লেড দিবে, ফসফরাস, নাইট্রোজেন, সালফার, যে কোনো কিছু দিবে। দেখো 6 নাম্বার এমসিকিউ এবং 9 নাম্বার এমসিকিউ সেম, জাস্ট অপশনগুলো চেঞ্জ করে দিছে। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে যাবে, এই যে 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছো এখানের মধ্যে, তার মানে এখানে দেখো পরিবর্তনশীল যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা আয়রন প্রদর্শন করে। আমি এটা উদাহরণ সহকারে দিছি। আয়রন 2+ হয়, আয়রন চাইলে 3+ হয়। তার মানে কি, তার মনের উপর নির্ভর করে, +2ও হতে পারে, 3ও হতে পারে। দেখো যদি আমি আর একটু সহজে বলি, সোডিয়াম সে কিন্তু +1ই হয়, এছাড়া অন্য কিছু হতে পারে না। সে +1 মানে +1ই হতে হবে, অন্য কিছু হতেই পারে না। কিন্তু আয়রনের ক্ষেত্রে খেয়াল করলে দেখবা সে 2ও হতে পারে, +3ও হতে পারে, অর্থাৎ একাধিক রকম আচরণ করতে পারে। এটাকেই বলছে আসলে পরিবর্তনশীল। সে যেহেতু পরিবর্তন করতে পারে নিজেকে, তার যোজ্যতাটাকে পরিবর্তন করতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, যার কারণে পরিবর্তনশীল যোজ্যতার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছো আমার কথা? কিউ+ ক্লোরাইড যৌগে তামার সক্রিয় জনন, তামার সংকেত কি কেউ বলতে পারবা? তামাকে ভালোবেসে আসলে আমরা কপার বলে ডাকি, সিইউ, কপার। কপার কি আসলে তামা বলা হয়, বাংলাতে তামা, সংকেতে কপার, আসলে ইংরেজিতে কপার। কিউ+ ক্লোরাইড যৌগে তামার সক্রিয় যোজনী কত? কিউ+ ক্লোরাইডের সংকেতটা কি, এটা কে বলতে পারবা? মনে রাখবা কিউ+ ক্লোরাইড, এই যৌগগুলোর সংকেত একটু জানতে হবে। কিউ+ ক্লোরাইড, এটা হচ্ছে কিউ+ ক্লোরাইড। আর একটা আছে কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড। বুঝতে পেরেছো আমার কথা? তো কিউপ্রিক ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, ক্লোরিন 2টা চলে আসে, আর কিউপ্রাসের ক্ষেত্রে ক্লোরিন 1টা চলে আসে। এখন বলছে তামার সক্রিয় যোজনী কত, অর্থাৎ এই যৌগটাতে কপারের জারণ মান কত, এটা জিজ্ঞেস করছে। আবারও বলতেছি, অর্থাৎ এই যে যৌগ কি বলছে, কিউ+ ক্লোরাইড, অর্থাৎ এই যৌগ,
এই যৌগে কি তামার সক্রিয় যোজনী কত? তো এই যৌগে তামা কোনটা দেখো, এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। তামা কোনটা? কপার। তাহলে এখানে কপারের কত প্লাস হয় বলো তো? এখানে ক্লোরিন হয় -1, কপার হয় +1, তার মানে এর সক্রিয় যোজনী হচ্ছে 1। এইটা আরো ভালো করে বুঝবা যখন আমরা রাসায়নিক পরিবর্তন অর্থাৎ 7 নাম্বার চ্যাপ্টারটা পড়বো, বা রাসায়নিক বিক্রিয়া নাকি রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া মনে হয় 7 নাম্বার চ্যাপ্টার যেটা রয়েছে, সেটা যখন পড়বো তখন দেখতে পারবো। বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড, ঠিক আছে। তারপরে দেখো হাইড্রোজেন সালফাইডে সালফারের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী বের করার একটা সুন্দর সূত্র আছে। সুপ্ত যোজনী বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওই যে যার বের করতে বলছে তার সর্বোচ্চ যোজনী এটা থেকে বিয়োগ করতে হবে ব্যবহৃত যোজনী। তার মানে এখানে দেখো এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে হাইড্রোজেন সালফাইডে কার কথা বলছে? সালফারের কথা বলছে। তো যেহেতু সালফারের কথা বলছে, এখানের মধ্যে দেখো সালফারের সর্বোচ্চ যোজনী কত, এটা মুখস্থ রাখতে হবে। সর্বোচ্চ যোজনী কোন মৌলের মুখস্থ রাখতে হয়। যেমন মনে আছে আমি তোমাদেরকে বলছিলাম যারা একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরই আসলে সুপ্ত যোজনী আছে, তাদেরই আসলে সক্রিয় যোজনী আছে। এই যে দেখো, এই যে সালফার, এই যে দেখো সালফার, সালফারের সর্বোচ্চ যোজনী 6। দেখো এগুলো লিখে দিছিলাম, এগুলো মনে রাখতে হবে। এই যে দেখছো গোলও করে দিছিলাম, এই যে সর্বোচ্চ যোজনীগুলো, এই যে মনে আছে 2, টিনের হচ্ছে 4, আয়রনের সর্বোচ্চ 3, ফসফরাসের সর্বোচ্চ 5, সালফারের সর্বোচ্চ 6। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমি অনেক আগে বলছি, আমি জানি এগুলো থেকে প্রশ্ন আসে। যেহেতু সালফারের কথা বলছে, সালফারের যোজনী কত হতে পারে? 3 রকম হতে পারে, হতে পারে 2, হতে পারে 4, হতে পারে 6। এই 3 প্রকারের যোজনী হতে পারে। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে আমি কি বলছি? সর্বোচ্চ যোজনী কত? 6, রাইট? তাহলে সর্বোচ্চ যোজনী যদি এর 6 হয়, তাহলে সর্বোচ্চ যোজনীর জায়গায় কত লিখবো? 6 বিয়োগ ব্যবহৃত যোজনী মানে কি? হাইড্রোজেন সালফাইডটা লেখো, হাইড্রোজেন সালফাইডটা লেখো। ওই যে রাসায়নিক পরিবর্তনে জারণ বিজারণ পড়লে অধ্যায়টা আরো ইজি হবে। এখানে সালফার হয় -2 আর এখানে হাইড্রোজেন হয় +2, অর্থাৎ এখানে আমি জানি অনেকে এই জায়গাটাতে একটু প্যারা খাবা, বাট এটা আসলে আমরা ওই 7 নাম্বার চ্যাপ্টারে গেলে জারণ বিজারণে আরো ক্লিয়ার হবা ভাইয়া। এখানে সালফারের দিকে তাকাইলে তুমি দেখতে পারবা সালফারের এই যে যৌগটা, এখানে যে তার যোজনী সেটা হচ্ছে -2, অর্থাৎ যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস ব্যবহার করা হয় না, শুধুমাত্র আমরা 2 নিব। অর্থাৎ এই যৌগে সালফারের ব্যবহৃত যোজনী হচ্ছে 2। তার মানে আমি এখানের মধ্যে কত লিখবো? 2। অর্থাৎ এখানের মধ্যে বিয়োগ করলে কত হবে? 4। তার মানে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 4। খুবই আসছে, দেখো এটা কোন বোর্ডে আসে নাই? সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বহুত বোর্ডে আসছে, বহুত বোর্ডে আসছে। বুঝতে পারছো আমার কথা? এইগুলো একটু মনে রাখতে হবে। সালফার ডাই অক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? সালফার ডাই অক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী ওই যে আগের মতো সালফারের যোজনী দেখছো, এটাও একাধিক বোর্ডে আসছে। সালফারের যোজনী কত কত জানি আমরা? জানি সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, সালফারের যোজনী 6 হতে পারে, রাইট? তাহলে আমি কি জানি? সালফারের ম্যাক্সিমাম যোজনী, সূত্র হচ্ছে সুপ্ত যোজনীর বের করার, ম্যাক্সিমাম যোজনী 6। ব্যবহৃত যোজনী কত? সালফার ডাই অক্সাইডে যদি আমরা একটু তাকাই, SO2 মানে হচ্ছে SO2 তো সালফার ডাই অক্সাইড, অক্সিজেন, 2টা অক্সিজেন মিলে -4, একটা সালফার একাই +4। এখন জানি যে অনেকে বলবে ভাই এটা কেমনে করলেন, এটা আমরা 7 নাম্বার চ্যাপ্টারে পড়বো। সালফার ডাই অক্সাইডে সালফারের যোজনী হচ্ছে 4, তার মানে তার এই যৌগটায় সালফারের ব্যবহৃত যোজনী কত? 4। তাহলে দাও 4, তাহলে এখানে উত্তর কত হয়? 2। তাহলে উত্তর হচ্ছে 2। এই যে ব্যবহৃত যোজনীর জন্য না একটু জারণ বিজারণের মানের একটু কনসেপ্ট রাখতে হয়। বুঝতে পারছো আমার কথা? এই যে দেখো, ঠিক আছে। চার্জযুক্ত পরমাণু গুচ্ছকে কি বলা হয়? এই যে চার্জযুক্ত, যারা পজিটিভ অথবা তাদের নেগেটিভ আছে, চার্জযুক্ত পরমাণু গুচ্ছ, নট পরমাণু, পরমাণু গুচ্ছ। আই রিপিট, পরমাণু গুচ্ছের কথা বলছে। গুচ্ছ মানে অনেকগুলো একসাথে, অর্থাৎ যখন তোমাকে বলবে শুধু পরমাণু, তার মানে সোডিয়াম প্লাস অথবা ম্যাগনেসিয়াম 2+, অথবা ধরো হচ্ছে হবে সালফার 2-, হয়
মাইনাস মাইনাস হবে নয় প্লাস প্লাস হবে। তো দেখো এখানে ভালো করে খেয়াল করো কি বলছে, চার্জযুক্ত পরমাণু গুচ্ছ, তাহলে এটা কি চার্জযুক্ত, এটা চার্জযুক্ত, শুধুমাত্র একটা একটা করে হিসাব করলে তাদেরকে ক্যাটায়ন বলা হয়। পজিটিভ চার্জ হলে ক্যাটায়ন, নেগেটিভ চার্জ যদি কখনো হয় তাহলে তাদেরকে বলা হয় অ্যানায়ন। কি বলা হয়? অ্যানায়ন বলা হয়। কিন্তু এখানের মধ্যে খেয়াল করো একটা বাবা, সেটা হচ্ছে পরমাণু গুচ্ছ, মানে এইরকম পরমাণুদেরকে একসাথে SO4 - 2 অথবা PO4 - 3 এরকম টাইপের, বুঝতে পারছো? এইরকম একসাথে এদেরকে কি বলা হয় তোমরা বলো তো? এরকম একসাথে এদেরকে কি বলা হয়? এদেরকে একসাথে আসলে যৌগমূলক বলা হয়। কি বলা হয়? যৌগমূলক। কি বলা হয়? যৌগমূলক। বুঝতে পারছো আমার কথা? যৌগমূলক বলা হয়। বুঝছি? ফসফেট আয়নের যোজ্যতা কত? ফসফেট আয়নের কেউ সংকেত বলবা? ফসফেট আয়নের কেউ মানে যোজ্যতা মানে কি জানো? ফসফেট আয়নের আগে তোমাকে সংকেত জানতে হবে। PO4 উপরে -3। এই যে কি বলছে তোমাকে প্রশ্নে, বলছে যোজ্যতা কত। এই যে উপরে প্লাস মাইনাস যে চিহ্নটা, এটাই আসলে এর যোজ্যতা নির্দেশ করে। অর্থাৎ ফসফেট বলতে কি বোঝানো হয়, সালফেট বলতে কি বোঝানো হয়, এই টাইপের জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে জানো? বোর্ড বইয়ের মধ্যে বক্স আকারে লেখা আছে, কোনটা সালফেট কোনটা ফসফেট। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছো আমার কথা? তার মানে এখানে কি 3 ছিল, যার কারণে আসলে দেখো এটা রাজশাহী বোর্ড ঢাকা বোর্ডে আসার কথা প্রশ্ন, তাহলে এটা 3 হবে। আবারও বলতেছি, যারা আসলে সিকিউ লাইভ ক্লাসগুলো চাও, আই রিপিট, সিকিউ লাইভ ক্লাস চাও, সিকিউ সাজেশন চাও, ডাউট সলভ লাইভ ক্লাস চাও, তারা আসলে ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপ, এটা যদিও বা 9 লেখা, ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপ যে আমাদের হচ্ছে গিয়ে তোমার ফেসবুক গ্রুপটা আছে, অনেকে এইখান থেকে আসলে ক্লাস করতেছো। যারা ক্লাস করতেছো না, আই রিপিট, যারা ক্লাস করতেছো না তারা দয়া করে আসলে এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। হতে পারে তুমি পেজ থেকে ক্লাস করতেছো, হতে পারে তুমি ইউটিউব থেকে ক্লাস করতেছো, তুমি যেখান থেকেই ক্লাস করো না কেন, তুমি আসলে হচ্ছে এই গ্রুপটাতে একটু জয়েন করে ফেলো। ফেসবুকে গিয়ে সার্চ দিলেই চলে আসবে ইনশাল্লাহ। এই যে সালফেট যৌগমূলকের যোজনী কত? সালফেট মানে কি? সালফেট মানে হচ্ছে SO4 - 2। তাহলে -2 হইলে এর যোজনী কত হবে? -2 হইলে যোজনী হচ্ছে 2। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 2। এই তো এগুলো একটু মনে রাখবো। এসিটেট মূলকের যোজনী, দেখো একটু আনকমন মূলক দিছে। এসিটেট মূলকটার সংকেত কি জানো? এসিটেট মূলকটার সংকেত একটু জেনে রাখো। দেখো এটা রাজশাহী বোর্ড 17-তে আসা একটা প্রশ্ন, অর্থাৎ তোমার বোর্ডেও আসতে পারে। এসিটেট মূলকের সংকেত হচ্ছে CH3COO উপরে খেলে একটা মাইনাস। তাহলে একটা মাইনাস মানে কি? একটা মাইনাস মানে তার যোজ্যতা 1 হয়ে যাবে। যতগুলো প্লাস বা যতগুলো মাইনাস সেই সংখ্যাটাকেই তো আসলে তোমার যোজনী বলা হয়েছে, রাইট? তার মানে এখানের মধ্যে কি বলবো আমরা? এই যে মাইনাস, তার মানে এটাকে কি বলবো? এই যে 1। বুঝছি কি বুঝি নাই বলো? বুঝছো কি বুঝো নাই বলো? বলো 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 বলো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এক অণু সালফার বলছে, এক অণু সালফার কতটি পরমাণু নিয়ে গঠিত? তাহলে সালফার পরমাণুর সংকেত কি? অণুর সংকেত কি? সালফারের সংকেত হচ্ছে S8 আর ফসফরাস হচ্ছে P4। ফসফরাস, প্রশ্নে যদি ফসফরাস দিতে উত্তর হতো 4টি, যদি সালফার হয় তাহলে উত্তর হচ্ছে 8টি। তাহলে কতগুলো পরমাণু নিয়ে গঠিত? উত্তর হচ্ছে 8টি পরমাণু নিয়ে গঠিত। এগুলো একটু বুঝতে হবে। বুঝছি? ভেরি গুড, ভেরি গুড। অ্যালুমিনিয়াম ফসফেট না, এটা আসলে একটু ভুল হয়েছে, সালফেট হবে। অ্যালুমিনিয়াম সালফেট অণুতে পরমাণুর সংখ্যা কত? অ্যালুমিনিয়াম সালফেটের কেউ সংকেত জানো? অ্যালুমিনিয়াম সালফেট
Al2 SO4 এখানে হচ্ছে 3। তাহলে এখানে মোট পরমাণুর সংখ্যা কতটি আসলে তুমি বলো তো ভাইয়া? এখানে অ্যালুমিনিয়াম কতগুলো আছে? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে 2টা, তাই 2 যোগ ফার্স্ট ব্র্যাকেট দাও, যেহেতু এখানে 3টা আছে, এই যে দেখো 3টা আছে সালফার, তাই 3 যোগ অক্সিজেন আগে থেকে 4টা, তাহলে 3 গুণ হয়ে গেলে 4 গুণন 3 অর্থাৎ 3 4 12, অর্থাৎ এখানে কি হবে 2 যোগ 3 যোগ 12, তাহলে এখানে কত হবে 2 যোগ 15 অর্থাৎ 17টা। তাহলে এখানে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 17। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এইগুলো কি বুকের বাইরে? না না, বুকের বাইরে না, বইয়ের ভিতরে। এগুলো বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, বই থেকেই প্রশ্ন করা, বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন ভাইয়া। বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তার পরবর্তীতে দেখো, এই যে অ্যামোনিয়াম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি? অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত অলরেডি পড়ছি, এই যে Al2 একটু আগে যেটা সলভ করলাম, SO4 3, এই যে অ্যালুমিনিয়াম সালফেট, এই যে অ্যালুমিনিয়াম সালফেট যেটা আসলে আমরা একটু আগে পড়লাম, এই যে এইটা সংকেত, একটু একটু মুখস্থ রাখবে, এগুলো বইয়ের মধ্যে SO4 3, এই যে এইটা, এগুলো বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া আছে, বুঝছো? এগুলো একদম মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে ফেলবা, নয়তোবা কিন্তু মুশকিল। আচ্ছা, বিএন নাইট্রোজেন, বিএন মানে হচ্ছে গিয়ে তোমার এখানে বোরন আছে, এখানে বোরনের সাথে এভাবে নাইট্রোজেন আছে। দেখো এখানে বলছে নাইট্রোজেনের যোজনী কত। দেখো যোজনী মানে নাইট্রোজেন যে কয়েকটি ইলেকট্রনের সাহায্যে বন্ধনে অংশগ্রহণ করে। তো এইটার যদি তুমি একটু স্ট্রাকচারটা খেয়াল করো, এখানে নাইট্রোজেনের 3টা ইলেকট্রন আছে এবং বোরনেরও 3টা ইলেকট্রন আছে। তার মানে নাইট্রোজেন কয়টা ইলেকট্রনের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করতেছে? উত্তর হচ্ছে ভাইয়া 3টা ইলেকট্রনের সাহায্যে। যেহেতু নাইট্রোজেন 3টা ইলেকট্রনের সাহায্যে আসলে বন্ধনে অংশগ্রহণ করে, কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রনের সাহায্যে, তাই এর আসলে যোজনী কত হবে? যোজনী হবে 3। বুঝতে পারছো আমার কথা? যোজনী কত হবে? যোজনী হবে 3। এটা একটু মনে রাখতে হবে। কোন যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে না? কিছু কিছু যৌগ আছে যারা অষ্টক নিয়ম মেনে চলে না। অষ্টক নিয়ম মানে কি? বন্ধন গঠনের সময় সর্ববহিস্থ শক্তি স্তরে 8টার থেকে হয় বেশি, মানে অষ্টক নিয়ম মানে কি? অষ্টক নিয়ম শব্দটার অর্থ হচ্ছে বন্ধন গঠন করব, বন্ধন গঠনের সময় সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন যদি লাভ করে তাহলে সেটাকে বলা হয় অষ্টকের নিয়ম মেনে চলে। বাট যদি 8টার থেকে কম অথবা 8টার থেকে বেশি ইলেকট্রন লাভ করে তাহলে সেটার অষ্টকের নিয়ম মেনে চললো না। অর্থাৎ 8টার থেকে বেশি হইলে অষ্টক সম্প্রসারণ যৌগ বলা হয়, 8টার থেকে কম হইলে অষ্টক সংকুচিত যৌগ বলা হয়। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে একটা হচ্ছে অষ্টক সংকুচিত আর একটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত। এবার মজার বিষয়টা একটু খেয়াল করো, বলছে কোন যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে না। তাহলে 8টার থেকে তার সর্ববহিস্থ শক্তি স্তরে হয় ইলেকট্রন কম অথবা বেশি আছে। তো সেই ক্ষেত্রে কিছু যৌগের নাম আমি বলবো, দেখো ভালো করে খেয়াল করো, কিছু যৌগের নাম আমি তোমাকে বলবো, সবসময় মনে রাখবা, বইয়ে আছে দেখবা PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, দেখবা ফসফরাসের এখানে একটা ইলেকট্রন ক্লোরিনের, এই যে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের স্ট্রাকচারটা দেখাইলে বুঝতে পারবা। এখানে দেখো, দেখো ভালো করে খেয়াল করো, ফসফরাসে দেখো কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এখানে সবার বহিস্থ শক্তি স্তরে দেখা যায় ফসফরাসের 8টার থেকে বেশি ইলেকট্রন আছে। তাহলে সেটাকে কি বলবো? সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত। আচ্ছা, যৌগ বলছো অষ্টকের নিয়ম মেনে চলে, কোনটা মেনে চলে বলছে? চলে, নট না চলে। আমি ভাবছিলাম প্রথমে বলে ফেলছি চলে না, এইটা আসলে মেনে চলে না। দ্বিতীয়টা দেখো কারা মেনে চলে না, এইগুলোর নামগুলো মুখস্থ রাখা ইম্পর্টেন্ট। যেমন বোরন ট্রাইফ্লোরাইড, দেখো বোরন, বোরনের সাথে এই দিকে একটা ফ্লোরিন আছে, বোরনের সাথে এই দিকে একটা ফ্লোরিন আছে, বোরনের সাথে এই দিকে একটা ফ্লোরিন আছে। তার মানে এখানের মধ্যে সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6টা। তাহলে 6টা ইলেকট্রন হলেও সবার বহিস্থ শক্তি স্তরে তো 8টা নেই। অষ্টক নিয়ম মানা মানে কি? 8টা ইলেকট্রন থাকতে হবে, সবার বহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে হবে।
বেরিলিয়াম ট্রাইক্লোরাইডটা আমরা একটু দেখি। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো এই দিকে একটা ক্লোরিন আছে, এই দিকে একটা ক্লোরিন আছে, তার মানে এখানে দেখো তো বেরিলিয়ামের ক্ষেত্রে একটা দুইটা, এই যে দেখো। এখন মজার বিষয়টা খেয়াল করো, এই তিনটা যৌগের কোনোটাতেই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন নাই। এর আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 10টা ইলেকট্রন, এর আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3 দুগুণ 6টা ইলেকট্রন, এর আছে 2 দুগুণ 4টা ইলেকট্রন। কারো কি আসলে এই তিনটার মধ্যে কারোই কি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে? উত্তর না, কারোই তো নাই ভাইয়া। এখানে উত্তরটা কি হবে বলো দেখি? বলো দেখি উত্তরটা কি হবে তাহলে, একটু বলো, একটু বলো, বলো দেখি উত্তরটা কি হবে তাহলে। যেটা এখানে অপশনের মধ্যে আছে একমাত্র ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা আয়নিক বন্ধন গঠন করে এবং আয়নিক বন্ধনযুক্ত যৌগগুলো যারা আসলে অষ্টক নিয়ম মেনে চলে, এর অন্যতম উদাহরণ হচ্ছে, মনে রাখবা, আয়নিক যৌগ অষ্টক নিয়ম স্বাভাবিকভাবে মেনে চলে। আয়নিক যৌগ সমযোজী যৌগ মেনে চলে, আবার মাঝে মাঝে সংকুচিত সম্প্রসারিত হতে পারে। তাহলে এখানে আয়নিক যৌগের অপশনে দেখবে এই যে দেখো, ক্যালসিয়ামটা হচ্ছে ধাতু আর ফ্লোরিনটা হচ্ছে অধাতু। ধাতু অধাতুর মাধ্যমে কি বন্ধন গঠন করছে? উত্তর হচ্ছে আয়নিক বন্ধন গঠন করছে। এই জিনিসগুলো একটু নোট করে নিবা, বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড। কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? কার্বন টেট্রাক্লোরাইড মানে কি? কার্বন এই যে তার সবার বহিষ্ঠ শক্তি স্তরে দেখো 4টা ক্লোরিন আছে, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে? 8টা। কতগুলো হবে? 8টা। শেয়ারের মাধ্যমে 8টা ইলেকট্রন লাভ করছে। ঠিক আছে, তারপরে কোনটা অক্টেট নিয়ম মেনে চলে না? ওই যে বললাম না, এই তিনটা মৌল যৌগের নাম মনে রাখবা, এই তিনটার একটাও মানে না, মনে রাখবা সব সময়। এই তিনটা যৌগ থাকবেই অপশনের মধ্যে। এইটা একটা, BF3 একটা, BE বেরিলিয়াম ক্লোরাইড একটা, এই তিনটা অপশনে থাকবে। এই তিনটা অষ্টক সংকুচিত, এইটা হচ্ছে অষ্টক সংকুচিত, এটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত। অষ্টক সম্প্রসারিত অর্থাৎ এরা অষ্টক নিয়ম মানে না। সো এখানের মধ্যে অপশন দেখো তো, ভালো করে খেয়াল করো তো, বলছে অক্টেট নিয়ম মেনে চলে না। আই রিপিট, মেনে চলে না। তাহলে কোনটা? একটু আগের উদাহরণের গুলো যদি তুমি খেয়াল করো, ওই তিনটার নাম BF3, বোরন ট্রাইফ্লোরাইড, এইগুলোর নাম একটু মুখস্থ রাখতে হবে। এইগুলোর নাম একটু কষ্ট হলেও মুখস্থ রাখতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? বলো। ঠিক আছে, ভেরি গুড। তারপরে দেখো অষ্টক অপূর্ণ থাকে। ওই যে আমি বারবার বলতেছিলাম যে এই যে দেখো এই যৌগটা দেখার সাথে সাথে দাগাই দিব, ওই তিনটা যৌগের নামই তো বলছি। একটা PCl5, এটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত, আর এই BCl3 অথবা হচ্ছে BF3, আর একটা হচ্ছে BeCl2, এরা হচ্ছে অষ্টক, এরা হচ্ছে অষ্টক সংকুচিত, অষ্টক অপূর্ণ সংকুচিত। এটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত, এটাও মানে না, এটাও মানে না, এটা 8টার থেকে বেশি, যার কারণে অষ্টক সম্প্রসারিত বলা হয়, নিচেরগুলো অষ্টক সংকুচিত অপূর্ণ। এই যে দেখো, এগুলোর নাম একটু মুখস্থ রাখতে হবে। ইলেকট্রন গ্রহণ করে অষ্টককে পূর্ণ করে। সবসময় মনে হয় ইলেকট্রন কারা গ্রহণ করে? উত্তর হচ্ছে অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে আমি একটু আগে দেখবা প্রথম দিকে আমি তোমাকে অধাতুর কিছু নাম লিখে দিয়েছি। দেখবে ক্লাসের প্রথম দিকে আমি তোমাকে কিছু অধাতুর নাম লিখে দিয়েছি, বলেছিলাম যে এইগুলো যৌগ থেকে, মৌল থেকেই পরীক্ষার মধ্যে আসবে। দেখো এই যে কিছু অধাতুর নাম লিখে দিয়েছি। অধাতুর মধ্যে অক্সিজেন আছে, উত্তর হচ্ছে হ্যাঁ আছে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস। সো অক্সিজেন তো আছে এখানে। চলো আমরা ওইখানে একটু অপশনে দেখি। দেখো কোনটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে উত্তর কি? অক্সিজেন।
এগুলো একটু মাথায় রাখবো। আর আমাদের যদি দাগানো বইয়ের পিডিএফ গুলো পেতে চাও 16910 এই নাম্বারটাতে কল করলেই হয়ে যাবে, ইনশাল্লাহ কল করলেই হয়ে যাবে। কোন যৌগের বন্ধন গঠনে অষ্টক নিয়ম অপেক্ষা 2-এর নিয়ম অধিক কার্যকর? এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবে। অ্যামোনিয়া হবে উত্তর। এটা কেন কার্যকর এটা আমরা পরে হচ্ছে যখন ডিটেইলস ক্লাস করব, ডিটেইলস ক্লাসে এই জিনিসগুলো অ্যানালাইসিস করব। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছ? ভেরি গুড। তারপর দেখো নিচের কোন যৌগে প্রতিটি পরমাণু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে? ওই যে আমি বলছিলাম প্রথমে নিয়নের মতো কে ইলেকট্রন বিন্যাস লাভ করে? এইগুলো প্রথমের দিকের পড়ানোগুলোই রিপিট, একই জিনিস। যদি তুমি একটা জিনিস বেসিক সহকারে পড়ো তাহলে তুমি ইনশাল্লাহ অনেক এমসিকিউ পাবে। দেখো কোন যৌগটি নিয়নের মতো, নিয়নের মতো কারা কারা লাভ করে আমি প্রথমেই বলছিলাম। নিয়নের মতো লাভ করে পারমাণবিক সংখ্যা 7 থেকে 13 জাতের, মানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। নিয়নের পারমাণবিক সংখ্যার আশপাশের মৌলগুলো নিয়নের মতো অবস্থা লাভ করে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, নিয়নের মতো কে কে লাভ করে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, মানে 7 থেকে 13 পারমাণবিক সংখ্যা। দেখো এবার আমরা এখন ওই এমসিকিউটাতে যাই। দেখো নিয়নের মতো কারা কারা লাভ করছিল দেখো তো, মনে আছে কি কি বলছিলাম? নিয়নের মতো লাভ করবে নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে যদি কোনো মৌল থাকে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তার মানে এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো কি বলছে, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে দেখো তো ভালো করে খেয়াল করো তো, নিয়নের মতো কে লাভ করছে? দেখো সোডিয়ামও আছে, অক্সিজেনও আছে। দেখো এখানে সোডিয়ামও আছে, অক্সিজেনও আছে। এই যে এটা হচ্ছে উত্তর। বুঝছো? সি নাম্বারটা। কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? সো কারা কারা অংশগ্রহণ করে না? যারা নিষ্ক্রিয় গ্যাস তারা রাসায়নিক বিক্রিয়ায় কখনোই অংশগ্রহণ করে না, যারা নিষ্ক্রিয় গ্যাস। তো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো তো, হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, আর্গন নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু ক্যালসিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস না। নিষ্ক্রিয়রা রাসায়নিক অংশগ্রহণ করে না রাসায়নিক বিক্রিয়াতে। বাট যারা আসলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা কিন্তু আসলে বেসিক্যালি নিষ্ক্রিয় গ্যাস না। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেটা উত্তর হবে ওইটা বাদ দিয়ে আসলে শুরু করতে হবে। কোন যৌগটি গঠনকালে প্রতিটি নিয়নের, দেখছো একই প্রশ্ন, একই প্রশ্ন বারবার বারবার। নিয়নের মতো কে কে লাভ করে? কে কে লাভ করে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এইগুলো একটু মনে রাখবো। তাহলে এখানে দেখো তো অপশনের মধ্যে, এখানে দেখো তো এই অপশনটা, এখানে ম্যাগনেসিয়াম আছে, অক্সিজেনও আছে, অর্থাৎ এই যে ম্যাগনেসিয়ামও আছে, অক্সিজেনও আছে, যার কারণে এই উত্তরটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। বুঝতে পারছো? না আমি কিন্তু এইগুলোর নাম মুখস্থ রাখতে বলতেছি না। তুমি যখন পর্যায় সারণীর পরমাণুগুলোর নাম পড়বা তখন দেখবা এরকম যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, কই গেল ফ্লোরিন, তার পরবর্তীতে নিয়ন, তার পরবর্তীতে হচ্ছে সোডিয়াম, তার পরবর্তীতে ম্যাগনেসিয়াম, এরকম থাকে, রাইট? তো এই যে দেখো নিয়নটা মাঝখানে, নিয়নের আগের 3টা মৌল, নিয়নের পরের 3টা মৌল, এখানে অ্যালুমিনিয়ামের জায়গা নেই, তারা আসলে নিয়নের মতো অবস্থা লাভ করে। তাহলে এখানে দেখো এই অপশনে দেখবা ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে তাদের আগে পরের 3টা মৌল। বুঝতে পারছো? ভেরি গুড। বন্ধন গঠনের সময় নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো অবস্থা লাভ করে। আর্গনের ইলেকট্রন বিন্যাস কে বলতে পারবে? আর্গনের মতো অবস্থা কে লাভ করছে? বলো দেখি, বলো দেখি, আর্গনের মতো অবস্থা কে লাভ করছে? কে লাভ করছে বলো তো? ভেরি গুড। তার মানে এটা হবে আর্গনের আগে পরের মৌল। দেখবো, দেখো
আর্গন যদি আমি বলি, আর্গনের আগে পরের কিছু মৌলের নাম বলো তো। আর্গনের আগের 3টা মৌলের নাম বলো। ফসফরাস, সালফার, ক্লোরিন। এর পরের কিছু মৌলের নাম বলো। পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম পর্যন্ত পড়লে এনাফ। তাহলে এই যে মৌলগুলো তোমরা দেখতেছো, এই পাশে 3টা, এ পাশে 2টা, এরা আসলে আর্গনের মতো অবস্থা লাভ করে। তো উত্তর এখানে আশপাশে কোনটা আছে? উত্তর হচ্ছে ক্যালসিয়াম আছে, যার কারণে উত্তর হচ্ছে সি নাম্বারটা। রাইট? উত্তরটা কি হবে? উত্তর হবে সি নাম্বারটা। ঠিক আছে। নিচের কোন যৌগ প্রতিটি পরমাণু আর্গনের মতো অবস্থা লাভ করে? প্রতিটি পরমাণু আর্গনের মতো অবস্থা লাভ করে। কারা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে? ওই যে বললাম আগের মতো, দেখবা এই যে দেখো, যারা আসলে ফসফরাস, সালফার, ক্লোরিন আর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম আছে। এখানে কি আছে দেখো, এখানের মধ্যে দেখো ক্যালসিয়াম এবং সালফার আছে অপশন। এই যে দেখো, এই যে দেখো, এখানের মধ্যে ক্যালসিয়াম আছে এই পাশ থেকে, আর এই পাশ থেকে সালফার আছে। তারা আসলে কার মতো অবস্থা লাভ করছে? আর্গনের মতো অবস্থা লাভ করছে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এটা কি হবে? ক্যালসিয়াম সালফেট। ক্লিয়ার? ভেরি গুড। তারপরে দেখো, ক্যালসিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস কার মতো হবে? ক্যালসিয়াম 2+, তো এটা তো সোজা প্রশ্ন। স্বাভাবিকভাবে যখন আমি ক্যালসিয়াম হিসাব করি, ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কতগুলো থাকে? যার পারমাণবিক সংখ্যা যত 20, যার কারণে তার ইলেকট্রন সংখ্যাও ছিল ক্যালসিয়ামের 20। বাট ক্যালসিয়াম যখন 2+ হয়, তার মানে কি করে? ক্যালসিয়াম 2+ মানে কি? ক্যালসিয়াম 2+ মানে সে আসলে, ক্যালসিয়াম যদি 2টা ইলেকট্রন বের করে দেয়, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে, এই যে দেখো, ক্যালসিয়াম 2+ হয়ে যাবে। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন বের করে দিলে ক্যালসিয়াম 2+ হয়ে যায়। তাহলে তার আগে ইলেকট্রন ছিল 20টা, তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করলে ক্যালসিয়াম 2+এরও ইলেকট্রন হয়ে যাবে 18টা। তাহলে 18 কার ইলেকট্রন আছে? আর্গনের পারমাণবিক সংখ্যা 18, যার কারণে এখানে উত্তরটা কি হবে? আর্গন। তার ইলেকট্রন সংখ্যাও 18টাই হবে। বুঝছি? বুঝছি ভাইয়া? ভেরি গুড। কোনটি আকারে সব থেকে বড়? কোনটি আকারে সব থেকে বড়? সবচেয়ে বড়। দেখো, আমরা জানি যদি পারমাণবিক আকারের তুলনা করি, এই পাশ থেকে এই পাশে গেলে কমে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। এই পাশে থেকে এই পাশে গেলে কি হবে? কমে। আর উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। তো দেখো, ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে তুমি যদি সোডিয়াম প্লাস শুধু তুলনা করো, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম, সবগুলো তো প্লাস, কোনো প্যারা নাই। অ্যালুমিনিয়াম 3+, সবগুলোরই প্লাস আছে। তাহলে ওই পাশে গেলে যেহেতু কমে, এই জিনিসটা হবে এরকম টাইপের। বুঝো? আমি ওই পাশে গেলে দেখো, আমি প্লাসগুলো বাদ দিয়ে যদি আমি হিসাব করি, আই রিপিট, আমি যদি পজিটিভ সাইনগুলো বাদ দিয়ে হিসাব করি, তাহলে ব্যাপারটা কি হবে? যে সবগুলোর পজিটিভ সাইন আপনি বাদ দিয়ে দিচ্ছেন, এই যে এটাও প্লাস বাদ, এটাও প্লাস বাদ, এটারও প্লাস বাদ, সবগুলোর যেহেতু প্লাসগুলো আপনি বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি হিসাব করেন শুধু সোডিয়াম, শুধু ম্যাগনেসিয়াম, শুধু অ্যালুমিনিয়াম, একই আসবে। প্লাসের ক্ষেত্রে আর এমনি ক্ষেত্রে একই। বাট যদি কখনো এদের তুলনা, দেখো এদের তুলনা যদি কখনো আসে, এদের তুলনা যদি কখনো আসে ভাইয়া, ভালো করে খেয়াল করেন, এখানে কোনো চার্জই নাই। এমনিতেই তো সোডিয়াম বড়, সবসময় মনে রাখবা। যদি এরকম কোনো চার্জ আছে, সোডিয়ামের থেকে সোডিয়াম প্লাসের থেকে সোডিয়াম বড়, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+এর থেকে বড়, এগুলো আমরা থিওরিতে পড়বো আসলে ইয়াতে। তারপরে অ্যালুমিনিয়াম, সবসময় অ্যালুমিনিয়াম 3+এর থেকে বড় হয়। তাহলে এখানে দেখো, সোডিয়াম তো এই দুইটার থেকে বড়, এটার থেকেও বড় সোডিয়াম প্লাস। তার মানে সোডিয়াম প্লাসটা অটোমেটিকলি বাকিগুলোর থেকে বড় হয়ে যাবে, অটোমেটিকলি বাকিগুলোর থেকে বড় হবে। উত্তর হবে তাহলে, আরে কি বলি, এখানে হবে সোডিয়াম, সরি এখানে হবে সোডিয়াম। তাহলে সোডিয়ামটা কি হবে? অটোমেটিকলি সোডিয়ামটা বাকিগুলোর থেকে বড় হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? এইগুলো একটু মনে রাখতে হবে, এইগুলো একটু মনে রাখতে হবে। তারপরে দেখো, গ্রুপ 16-এ অবস্থিত এক্স একটি পরমাণু, ভালো কথা, এক্স একটি পরমাণু যৌগ গঠনকালে কোনটির সঠিক আয়ন? গ্রুপ 16। গ্রুপ 16 মানে কি জানো? গ্রুপ 16-এর মধ্যে অক্সিজেন আছে, সালফার আছে। অক্সিজেন কি করে? তার জীবন দশায় 2টা ইলেকট্রন গ্রহণ করে সে আসলে নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করে। সালফারও 2টা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে চায়। এই হইছে তাদের অবস্থা। অক্সিজেন বা সালফার, আই রিপিট, অক্সিজেন বা সালফার, তারা তাদের জীবন দশায় ইলেকট্রন 2টা করে রিসিভ করে তারা মাইনাস আয়নে পরিণত হয়। এখানে দেখো তো, কে 2টা ইলেকট্রন, এই যে দেখো তো, এখানে কে, এই যে দেখো, এক্স দিয়ে বুঝাইছে, এখানে এক্স দিয়ে বোঝানো হয়েছে অক্সিজেনকে, এক্স দিয়ে বোঝানো হয়েছে সালফারকে।
আর আমাদের এখনো সুপার স্টুডেন্ট গ্রুপে যারা জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন করে ফেললো ভাইয়া। কারণ কি, কারণ হচ্ছে এখানের মধ্যে আমাদের সিকিউ লাইভ ক্লাসগুলো হবে। যারা পেজ থেকে ক্লাস করতেছো অবশ্যই এখানে জয়েন করে ফেলবা। বুঝতে পেরেছো? ভেরি গুড। ম্যাগনেসিয়াম অক্সাইডের কি ধরনের বন্ধন আছে এটা অলরেডি করছি। ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম একটা ধাতু, অক্সিজেন একটা অধাতু। ধাতু অধাতু মিলে সব সময় আয়নিক বন্ধন গঠন করে, এগুলো পড়ে ফেলছি। কোনটি আয়নিক যৌগ? ওই যে আবারও পড়ে ফেলছি বললাম, ধাতু আর অধাতু। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে দেখো ধাতু এবং অধাতু দুইটা আছে। আয়নিক যৌগ মানে সেখানে ধাতুও থাকবে অধাতুও থাকবে। তার পরবর্তীতে দেখো নিচের কোনটি তড়িৎযোজী বা আয়নিক যৌগ? তড়িৎযোজী মানে কি? ধাতু আর অধাতু থাকবে। কতবার আসছে দেখছো? পটাশিয়াম ক্লোরাইড, যেখানে ধাতু এবং অধাতু দুইটাই থাকবে সেটাই হবে আমাদের আয়নিক যৌগ। আর একটা অপশন মনে রাখবো, তড়িৎযোজী। আয়নিক যেটা কথা, তড়িৎযোজী একই কথা। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, আর আমাদের এবার কিন্তু হচ্ছে গিয়ে তোমার এর আগের বার তোমরা জানো অনেকেই ছিল, আমি জানি তোমরা অনেকেই ছিলা, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হয়েছিল, যেখানে তোমাদের অনেক স্টুডেন্ট এসেছিলা। আমার এখনো মনে আছে, এখানে কমেন্ট দেখে কিছু স্টুডেন্ট এর কথা মনে পড়লো। কেউ কি ছিলা এখানে? কমেন্টে একটু জানাও তো এখানে কেউ আসো কিনা। এখানের মধ্যে আমি কই? আমি কই? আমি তো নিজেকেই খুঁজে পাচ্ছি না। এত 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 স্টুডেন্ট, মাশাআল্লাহ, হারিয়ে গেছি আমি। যাই হোক, সো এখানের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি। সো অনেকে দেখছি যে অনেকেই ছিলা কিন্তু। সো এই মানে এটা মানে কোন ভিত্তিতে হয়েছিল? সেটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ারে যারা আসলে বার্ষিক পরীক্ষাতে সব থেকে ভালো করেছিল, তাই যে আঁখি ছিল। সো যে যারা সব থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ছিল তারাই এখানে ছিল। এবার ইনশাল্লাহ আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে এবার যারা এই অর্ধবার্ষিকী এবং বার্ষিক দুইটা পরীক্ষাতে, অর্থাৎ মানে দুই পরীক্ষার টেস্ট পরীক্ষাতে ভালো করবে এবং প্রি টেস্ট পরীক্ষায় ভালো করবে তারা কিন্তু থাকবে ইনশাল্লাহ। এই যে তাহিমা তালুকদারকে কিন্তু আমি চিনছি। এই যে দেখো, তাহিমা তালুকদার হচ্ছে এই দুইজন, তারা যমজ বোন, তারা কিন্তু ছিল। আমার মনে আছে এই স্পষ্ট, তারা এসে ছবিও তুলছিল। বুঝতে পারছো? মানে স্পেশালি তাদেরকে মনে রাখার কারণ হচ্ছে তারা অফিসেও এসেছিল এবং তারা হচ্ছে যমজ বোন। ঠিক আছে? সো তারাও কিন্তু এসেছিল, এই যে এই দুইজন, আমার স্পষ্ট মনে আছে আসলে। সো যাই হোক, অনেকেই ছিল। এই বছর যারা থাকতে চায় অবশ্যই আমাদের অনলাইন ব্যাচে তো যুক্ত থাকতেই হবে, তাছাড়া কেমনে থাকবা? যারা আমাদের অনলাইন ব্যাচ থেকে ভালো করবা ইনশাল্লাহ তারাই আমাদের সাথে যুক্ত থাকবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কোনটা সমযোজী যৌগ? সমযোজী যৌগ মানে কি অধাতুর সাথে অধাতু মিলিত হবে। সো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইগুলো অলরেডি আমরা পড়ছি, যেগুলো দেখো কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ডে আসছে, এগুলো অলরেডি আমরা পড়ছি, রাইট? ভেরি গুড। তার পরবর্তীতে দেখো, অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত? মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন কিভাবে বের করি? ভালো করে বুঝো কি বলছে। অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে অ্যামোনিয়া অণু কোনটা? এই যে দেখো, অ্যামোনিয়া অণু হচ্ছে এরকম, এই যে এটা হাইড্রোজেনের সাথে একটা হয়। অ্যামোনিয়া অণু মানে কি? অ্যামোনিয়া মানে হচ্ছে NH3। তাহলে এই দিকে একটা থাকে, আবার এই দিকে একটা থাকে। দেখো এইগুলো ইলেকট্রন যেহেতু বন্ধনে অংশগ্রহণ করছে, এইগুলো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এরা হচ্ছে এই তিন জোড়া থাকে বন্ধন জোড়, যারা বন্ধনে অংশগ্রহণ করে এই যে এরা হচ্ছে বন্ধন জোড়, তিন জোড়া বন্ধন জোড়। আর উপরে যে এটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মুক্ত জোড়। কি বলা হয়? মুক্ত জোড় বলা হয়। তার মানে এখানে দেখো এক জোড়া ছিল হচ্ছে মুক্ত জোড়, আর নিচের গুলো হচ্ছে এই যে দেখো, নিচের গুলো হচ্ছে বন্ধন জোড়। ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, এই যে টি শার্ট, একটু পরে আমি নাম ঘোষণা করব, কে আসলে টি শার্টটা পাবে ইনশাল্লাহ। একজন পাবা, লাকি উইনার বলা চলে, সবাইকে দিতে পারলে তো ভালোই লাগতো, বাট একজন লাকি উইনার পাবা ইনশাল্লাহ। ঠিক আছে। নাইট্রোজেন পরমাণু সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? এই যে দেখো, এগুলো ইলেকট্রন বিন্যাস করতে হবে। নাইট্রোজেন পরমাণু দেখো, নাইট্রোজেন পরমাণুতে কি হয়? 1s2 2s2 2px1। এটা কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস এতদিনে শেখা উচিত, তোমরা বুড়াবুড়ি হয়ে গেছো। এই যে দেখো, এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ। এই যে দেখো, সর্বশেষ কক্ষপথে এইগুলো হচ্ছে বিজোড় ইলেকট্রন, একটা বিজোড়, দুইটা বিজোড়, তিনটা বিজোড়, অর্থাৎ তিনটা বিজোড় ইলেকট্রন।
আর এটা হচ্ছে জোড়া ইলেকট্রন, এক জোড়া মানে একটা জোড়া ইলেকট্রন ছিল আর তিনটা হচ্ছে বিজোড়া ইলেকট্রন ছিল। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড। তারপরে দেখো নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান? ত্রিবন্ধন বিদ্যমান দেখো এই যে এগুলো একটু মনে রাখতে হবে, যে মনে আছে যে বিএন যেখানে মধ্যে বোরন আর হচ্ছে নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন এরকম ছিল, সেম একইভাবে যদি N2 এর কথা চিন্তা করো, দুইটা নাইট্রোজেন দেখা মানে সেখানে ত্রিবন্ধন থাকার সম্ভাবনা বেশি। এই যে এগুলো একটু পড়তে হবে। তা কোনটা স্বাভাবিক তাপমাত্রায় চাপে গ্যাসীয়? কিছু গ্যাস পরমাণুর নাম মনে রাখতে হবে, কিছু গ্যাস পরমাণু, কঠিন পরমাণু, এগুলো আমি পেইড ব্যাচে পড়িয়েছিলাম, কোনগুলো গ্যাসীয়, কোনগুলো তরল, কোনগুলো কঠিন। এর উত্তর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে গ্যাসীয় পরমাণু। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাদের মধ্যে থাকে? যারা গ্যাস তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। এখানে গ্যাস কোনটা? মিথেন কিন্তু গ্যাস। জানি না আমরা মিথেনটা কি? মিথেনটা হচ্ছে গ্যাস। যেহেতু মিথেন এটা হচ্ছে একটা গ্যাস, যার কারণে এটার আসলে কি হবে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হবে। বুঝছো? তারপরে দেখো কোনটা পানিতে অদ্রবণীয়? দেখবা একটা জিনিস মনে রাখবা, তোমাদের বইয়ে দুইটা নাম দেওয়া আছে খুব কমন, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড আর একটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট। এই দুইটা যৌগের নাম একটু মনে রাখবা, সরি নাইট্রেট না, সালফেট, বেরিয়াম সালফেট, এই দুইটার নাম একটু তোমরা মনে রাখবা, এই দুইটার নাম একটু মনে রাখবা। বুঝতে পারছো আমার কথা? তো এই দুইটার মধ্যে দেখো এখানের মধ্যে কি আছে? বেরিয়াম সালফেটটা আছে। এই দুইটা নাম অবশ্যই মনে রাখবা, পরীক্ষায় খুবই আসে এই দুইটা। বুঝছো আমার কথা? কোনটি পানিতে অদ্রবণীয়? ওই যে দেখো সিলভার ক্লোরাইড, ওই যে বললাম না একই জিনিস ঘুরে ফিরে দেখো, ময়মনসিংহ বোর্ড 2021, চট্টগ্রাম বোর্ড 2021, এই যে একটা দিল এইটা অপশন দিয়ে আর একটা দিল নিচেরটা অপশন দিয়ে। বুঝছো? ভেরি গুড। তারপরে দেখো কোনটা পানিতে অদ্রবণীয়? ওই যে বেরিয়াম সালফেট, একই প্রশ্ন। কোনটা অদ্রবণীয় লবণ? ওই যে সিলভার ক্লোরাইড। এইগুলো কিন্তু খুবই আসে, এই যে দেখো এগুলো খুবই আসে বোর্ড পরীক্ষাতে। ওই দুইটার নাম মনে রাখলে আসলে ঘুরে ফিরে এইটাই আসে। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এতদিন পড়ছিলাম কঠিন অবস্থায় কেউ বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু এখন আসলাম কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তার অন্যতম কারণ হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা বিদ্যুৎ পরিবহন করবে কঠিন অবস্থায়। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এখানে কোনটা হবে বলো তো? পটাশিয়াম আসলে কঠিন অবস্থায় ধাতব বন্ধন থাকার কারণে তড়িৎ পরিবহন করবে। সবসময় মনে রাখবা, কারণ পটাশিয়াম একটা ধাতু, যাদের ধাতব বন্ধন থাকে তারা আসলে বিদ্যুৎ পরিবহন করে। বুঝছো? যেটা কোন বোর্ডে আসছিল? রাজশাহী বোর্ড 22-এ আসছিল। লোহা কঠিন অবস্থাতেও বিদ্যুৎ পরিবহন কেন করে? কেউ যদি কখনো প্রশ্ন আসে জিনিসটা কঠিন কিন্তু বিদ্যুৎ পরিবহন করতেছে, আই রিপিট, জিনিসটা কঠিন বাট বিদ্যুৎ পরিবহন করতেছে, তখন এই জিনিসটা কি হবে বলো তো ভাই? এখানের মধ্যে ধাতব বন্ধন আছে, কারোর মধ্যে ধাতব বন্ধন থাকলেই সেই জিনিসটা কঠিন হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন করে। তার মানে লোহা কেন বিদ্যুৎ পরিবহন করে? কারণ হচ্ছে ধাতব বন্ধনের জন্য বিদ্যুৎ পরিবহন করে। তারপরে দেখো তড়িৎ পরিবহন করে না আসলে কোনটা? সবসময় মনে রাখবা, ডায়মন্ড আসলে বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট এবং ডায়মন্ড দুইটাই কার্বনের দুইটা রূপ। কার্বনের একটা রূপকে বলা হয় গ্রাফাইট, আর একটা রূপকে বলা হয় ডায়মন্ড। তাহলে এই যে এই গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবহন করে, ডায়মন্ডটা করে না, কারণ এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, গ্রাফাইটটা করে। এগুলো মনে রাখবে, এগুলো খ নাম্বার প্রশ্নেও আসে, খ নাম্বার প্রশ্নতেও কিন্তু আসে। বুঝছো? খ নাম্বার প্রশ্নের মধ্যেও আসে। কি আসে? যে ভাইয়া গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবহন করে কেন? কারণ মুক্ত ইলেকট্রন থাকে। কেউ যদি বিদ্যুৎ পরিবহন করে তার মানে এটা তোমাকে বুঝতে হবে এটা আসলে বিদ্যুৎ পরিবহন করে। বাট যদি না করে সেটা হচ্ছে গিয়ে কি হবে বলো তো? সেটা হচ্ছে ডায়মন্ড, কারণ সেখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই। সবাই বলো, বুঝছো কিনা? বলো 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 বলো। ডায়মন্ড লিখছেন, আচ্ছা কি লিখবো? ডায়মন্ড। ও আচ্ছা মন্ড, আচ্ছা তোমরা মন্ড ধরে নাও। টি শার্ট, এবার কে টি শার্ট পেতে পারো?
নাম গেস করো তো। ঠিক আছে ভাইয়া, অ্যাঞ্জেল সুমাইয়া। ঠিক আছে, তুমি খুবই ভালো কাজ করেছো ভাইয়া। বলো বলো, সবাই কি বুঝতে পারছো আজকের ক্লাস? অল ক্লিয়ার? আজকে এই যে দেখো 50টা এমসিকিউ কিন্তু আমাদের সলভ করা শেষ। এইগুলো যদি তুমি পড়ো ভালো করে, আমি যেগুলো পড়িয়ে দিলাম, ইনশাল্লাহ তোমার আর প্যারা হবে না। ডায়মন্ড না ডায়মন্ড, হ্যাঁ ডায়মন্ড। ধন্যবাদ দেওয়ার আগে টি শার্টটা দিয়ে যাই। এইটা ভাইয়া যেইগুলো এমসিকিউতে, হ্যাঁ যেগুলো এমসিকিউতে আসে ওইগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা। এইগুলো থেকে ইনশাল্লাহ পেয়ে যাবা। সারপ্রাইজ কে পাবে? কে কে কেউ কি কারোর নাম বলতে পারবা? হাসিনা আক্তার বলছে আমাকে দিয়ে নেবে। হ্যাঁ, সিকিউ সলভ ক্লাস যারা 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 শুধুমাত্র, আই রিপিট, যারা যারা, আবারও বলতেছি, যারা যারা শুধুমাত্র এখনো যারা আসলে হচ্ছে গিয়ে তোমার ইয়াতে জয়েন করো নাই, সেটা হচ্ছে যে আমি যারা যারা ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপে জয়েন করো নাই তারা জয়েন করে ফেলা, সেখানে সিকিউ ক্লাস হবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে, তবে একটা জিনিস, দেখো তার নামটা একটু আমি ঘোষণা করি, কেউ যাইও না, নামটা একটু আমি ঘোষণা করে দিচ্ছি। আমি একটু আগে ছবি তুলে রেখেছি, কিন্তু কষ্ট করে আমাকে একটু জাস্ট ইনবক্সে মেসেজ দিতে হবে যে ভাইয়া আমি হচ্ছে টি শার্টটা পাইছি। বুঝতে পারছো আমার কথা? জাস্ট আমাকে একটু মেসেজ দিতে হবে, আমি আসলে তার নামটা একটু লিখে দেই। টি শার্টটা কে পাচ্ছ তাহলে ফাইনালি দেখি। তুই পাবি, আয় না ভিতরে, আরে আয় না, আরে প্যারা নেই, তুই টি শার্টটা নিয়ে যা, নে ধর, আয় না, আয়, প্যারা নেই। আচ্ছা ঠিক আছে, টি শার্টটা চাই, টি শার্টটা চাই, টি শার্ট। আচ্ছা ঠিক আছে, না আমি ওদেরকে একটু ঝুলায় রাখছি। আমি ছবি তুলছি 3 জনের, 3 জন খুব ভালো পারফর্ম করছে। 3 জনের মধ্যে এখন একজনকে দিতে হবে। 3 জনের মধ্যে একজন লাস্টে 15 মিনিট ধরে নাই হয়ে গেছিল, ওই জন্য ওকে দিব না। সো দেখো আমি একটু নামটা লিখে দিচ্ছি, জাস্ট আমাকে একটু ইনবক্স করলেই হবে। সে হচ্ছে, লিখে দিলাম, অনেক নাটক করতেছি আমি, বুঝছিস। সে হচ্ছে পেজ থেকে ক্লাস করছিল, সানজানা ইসলাম। জাস্ট একটু কষ্ট করে আমাকে জাস্ট একটু মেসেজ দিতে হবে, যাতে আমি তোমার ফেসবুক আইডিটা আসলে আমার টিমকে দিয়ে দিব। হ্যাঁ, ফেসবুক যে এই টিমটা আছে যারা তোমাদেরকে টি শার্টটা পাঠাবে তাকে দিয়ে দিব। সে আসলে পেজ থেকে ক্লাস করতেছিল, সো খুব ভালো উত্তরও দিচ্ছিল মাশাআল্লাহ, এবং হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করছে। সো একটু কষ্ট করে যেটা করতে হবে সানজানা, সেটা হচ্ছে ভাইয়া কষ্ট করে আমাকে একটু টেক্সট দিবা যে ভাইয়া আমি পাইছি, হ্যাঁ হ্যাঁ আমি জীবনের টি শার্ট পাবো, হ্যাঁ সানজানা ইসলাম তুমি জীবনে টি শার্ট পাইছো, কংগ্রাচুলেশন তোমাকে। আর প্যারা নাই, যৌগের অষ্টক নিয়মের ক্ষেত্রে যোগে থাকা সব মৌলের শেষে কি 8টা ইলেকট্রন থাকতে হবে? হ্যাঁ, অষ্টক নিয়ম মানে হচ্ছে 8টা ইলেকট্রন থাকতে হবে।
বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, সবাই ভালো থাইকো। যে যে টি শার্টটা পাইছো অবশ্যই নক দিতে ভুইলো না, তাইলে কিন্তু টি শার্ট পাবা না। আশা করি আমি টি শার্ট তাইলে কিন্তু পাবা না, অবশ্যই একটা নক দিতে হবে। হ্যাঁ, আমার আইডিতে নক দিলেই হবে ইনশাল্লাহ। আর সুপার স্টুডেন্ট গ্রুপ আইডি যদি খুঁজে না পাও, সুপার স্টুডেন্ট গ্রুপে ঢুকলেই দেখবা আমার এখনই ক্লাসটা হলো ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপে ঢুকেই দেখবা আমার আইডি থেকে ক্লাস হলো, ওইখানে জাস্ট একটা টেক্সট দিলেই হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবাইকে টি শার্ট দিতে পারলে খুবই ভালো লাগতো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।